সিরাত লজ্জায় বুকে মুখ গুজে চোখ বন্ধ করে নেয়। প্রমুখ শক্ত করে জড়িয়ে ধরল, পিছপিছ করে বলল, বাবুর মাম্মাম আমার কাছ থেকে কি গিফট চায়? আজ তাকে আমার কলিজা ভুনা করেও খাওয়াতে রাজি। এত বড় সারপ্রাইজ আমি হজম করতে পারছি না। সিরাত বুকে মাথা রেখে প্রমুখের বুকে ছোট্ট ছোট্ট চুমু খেয়ে বলল, কথা দিন লাইফে কখনো আমাকে কষ্ট দেবেন না। এভাবেই আজীবন ভালোবেসে যাবেন। প্রমুখ তার চুলে নাক ডুবিয়ে ঘ্রাণ টেনে জবাব দিল, তার বলবে ভালোবাসা কত প্রকার ধীরে ধীরে বোঝা যাবে। এখনো অর্ধেক আদর করিনি, তাই প্রেগনেন্ট হয়ে গেলে যদি পুরোটা করি কি হবে ভাবতে পারছো মাইজান? লজ্জায় সিরাত কিল বসালে প্রমুখের বুকে। ছেলেটি উচ্চস্বরেই হেসে উঠল। পাপ কখনো বাপকেও ছাড়ে না, তেমনি কাউকে আঘাত করলে প্রবাদটির মতো সবাই কোনো না কোনোভাবে শাস্তি পায়। লিনার অবস্থাও তেমন হয়েছে। প্রমুখকে কিছু করতে হয়নি, প্রকৃতি নিজেই তার পাপের শাস্তি অনেক ভয়াবহভাবেই দিয়েছে, যার ফলে সারা জীবন এই পাপের ফল সে ভোগ করবে। ব্রেন স্ট্রোককে মারাত্মক, অনেকের সাথে সাথেই মারা যায়, আবার কেউ মরার মতোই বেঁচে থাকে। ডক্টর বিকেলেই রাকিব চৌধুরীকে হতাশা মুখে জানালো সে আর কখনো স্পষ্টভাবে কথা বলতে পারবে না। স্মৃতিশক্তিও লোপ পেয়েছে তার, কাউকে চিনতে নাও পারে, আর যদি চেনে সেটা ম্যাজিক। দেহের ডান পাশটা অবশ হয়ে গেছে, হাত বাঁকা, আজীবন ওষুধ খেয়ে অসুস্থ হয়েই বাঁচতে হবে। তাকে হসপিটালে নিয়ে আসতে আসতে অনেক দেরি হয়ে গেছে। মস্তিষ্কে অতিরিক্ত চাপ নিতে না পারায় তিনি স্ট্রোক করে বসে। রাকিব চৌধুরী এসব শুনে একটা কথাই ভাবলেন, তার বোনের সংসার ধ্বংস করায় দিন শেষে সেও শাস্তি পেল। এতদিন ধরে তার মনে কি চলছে শুধু সেই জানে। সে ডক্টরকে চিন্তিত হয়েই বলল, ও কি আর কখনো হাঁটতে পারবে না? ডক্টর হয়তো তার মনের কথা বুঝলো, তপ্ত শ্বাস ফেলে উত্তর দিল, এখন সে বাচ্চাদের মতো হয়ে গেছে, তবে প্রচুর যত্নে রাখতে হবে। খাওয়া দাওয়া, গোসল, তার সাথে সময় কাটানো, সব কিছু আপনাদের খেয়াল রাখতে হবে। রোগী যেন আপসেট হয়ে না পড়ে। আর একটি কথা, ওষুধ ঠিকমতো খাওয়াবেন। রাকিব চৌধুরী ডক্টরের কেবিন থেকে বেরিয়ে আসলো। সে একাই কথা বলতে গিয়েছিল। রিনাকে রাখা কেবিনে প্রবেশ করে দেখলো লাবণ্য চুপচাপ চেয়ারে বসে কান্না করছে। সামনেই বেডে নিথর হয়ে শুয়ে আছে লীনা খন্দকার। রাকিব চৌধুরী এগিয়ে মেয়ের মাথায় হাত রাখতেই লাবণ্য পেছনে ঘুরলো। বাবাকে পেয়ে দুহাতে কোমর জড়িয়ে ফুপিয়ে কেঁদে ওঠে। বাবা, আম্মু কি আর কখনো ভালো হবে না? আমি কিভাবে একা থাকবো? রাকিব চৌধুরী তৎক্ষণাৎ চোখ বন্ধ করে নিল, নিজেকে স্বাভাবিক করে উত্তর দিল, ভালো হয়ে যাবে। লাবণ্য হঠাৎই মুখ তুলল, ক্রোধে থরথর করে কেঁপে এলোপাথারি কিল বসালো বাবার বুকে পিঠে। পাগলামো করে চিল্লিয়ে চিল্লিয়ে বলল, ডক্টরের সব কথা শুনেছি বাবা। তুমি আমাকে মিথ্যে বলছো। আম্মু আর কোনোদিন ভালো হবে না। আমাকে লাবণ্য বলে ডাকবে না, খাইয়ে দেবে না, হাসবেও না। আমাকে বুকে জড়িয়ে আদরও করবে না বাবা। কিচ্ছু করবে না, আর আমি মরে যাচ্ছি বাবা, মরে যাচ্ছি। কথাটা বলেই উচ্চস্বরে কান্না করতে থাকে। হাত দুটো থামিয়ে ধপ করে ফ্লোরে বসে আহাজারি করতে থাকে। তার মা কেন কথা বলবে না, এখনো জেগে উঠছে না কেন? রাকিব চৌধুরী মেয়েকে জড়িয়ে ধরে নীরবে অশ্রু বিসর্জন দিল। তৎক্ষণাৎ এত চিৎকার চেঁচামেচিতে কেবিনে 3টে নার্স আসে। তাদের এমন অস্বাভাবিক আচরণে বকাঝকা করলো। লাবণ্যকে জোর জবরদস্তি করে মেয়ে নার্স 3টে নিয়ে যায় অন্য রুমে। লাবণ্যর পাগলামো সময়ের সাথে সাথে বাড়তেই থাকে। কোনো মতেই সে মাকে ছাড়া অন্য কোথাও থাকবে না। তার শরীরটাও ঠিক নেই, এতদিন সাফওয়ানের জন্য নাওয়া খাওয়া বন্ধ করেছে। এখন তার মা, এই মুহূর্তে তার মতো হতভাগী আর একটাও নেই। সে তবুও দুর্বল শরীর নিয়েই তাদের হাত থেকে ছাড়া পাওয়ার জন্য ছটফট করলো। পাশের টেবিলের ওষুধ জিনিসপত্র রেখে ফেলে দিল ফ্লোরে। শেষে রাকিব চৌধুরী দৌড়ে আসে। মেয়ের আচরণে তার মাথা ফাঁকা ফাঁকা লাগছে। এমন করলে সে কাকে ঠিক করবে? লাবণ্যের হঠাৎই পেটে ব্যথা হতেই সে ব্যথাতুর শব্দ করলো। চোখ মুখ কুচকে দেহটা নুয়ে যেতেই হড়বড়িয়ে বমি করে দেয়। তৎক্ষণাৎ ডাক্তার এসে রাকিব চৌধুরীর সাথে কথা বলে। 4জন নার্স জোর করে তাকে শুয়ে দেয়। ঘুমের ইঞ্জেকশন পুশ করে তিনি চলে গেলেন। রাকিব চৌধুরীকে জানালো লাবণ্যর দেহটাও ঠিক নেই। তিনি মাথার চুল টেনে শুধু ভাবতে থাকে এইসব দুঃসময়ে কেন আসলো তার জীবনে।
মাঝ সমুদ্রে দাঁড়িয়ে আছে সে। একটু শান্তি নামক বস্তুও উধাও হয়ে গেছে। আরো কত বছর বাকি রইল, কিন্তু ভাগ্যের থেকে বেশি পাওয়া যায় না। যার সাথে হাতে হাত রেখে পায়ে পা মিলিয়ে হেঁটে মৃত্যুর আগ পর্যন্ত বাঁচতে চেয়েছিল, সেই মাঝ বয়সে অচল হয়ে গেল। ভুল মানুষকে ভালোবাসার ফল একেই বলে হয়তো। যেমন লিনা ইহসানকে ভালোবেসে ভুল করেছিল, ঠিক তেমনই রাকিব চৌধুরীও ভাগ্যের নির্মম পরিহাসে একজন খুনি নারীকে ভালোবেসে ফেলেছিল, যার ফলে তিনজনের জীবনই কোনো না কোনোভাবে ঝরে গেল। কেউ মরে বেঁচে যায়, কেউ বা মরার মতো বেঁচে থাকে, আর কেউ মনটাই মরে গেলেও দেহ নিয়েই বাঁচে। লিনা তার বাকি জীবনে শাস্তি পাবে, আর কখনো সে আগের মতো সুস্থ হয়ে বাঁচতে পারবে না। ছোট্ট প্রমুখকে অনাথ করার এটাই হয়তো সবচেয়ে বড় পাপের ফল ছিল। তাই বলে যে যেমন কর্ম করে সে তেমনই ফল লাভ করে। দাম্ভিক চতুর রাগী মহিলাটিও এখন থেকে অচল অসহায়। সারা জীবন অন্যের উপর নির্ভর হয়ে বাঁচতে হবে। সাফন বাবার মৃত্যুর পর থেকে চুপ হয়ে গেছে। সব সময় এখন নরম কোমল আদুরে মায়ের কথা মনে পড়ে। তার মা ঠিক আছে তো? এই পৃথিবীতে মাকে খুব কষ্ট দিয়েছে সে। হুটহাট রেগে আঘাত পর্যন্ত দিয়েছে। উচ্চস্বরে চেঁচাতেও ভুল করেনি। তার মনে হঠাৎ ভয় জেঁকে ধরল, যদি তাকেও মেরে ফেলা হয় তাহলে রাহেল আর কি হবে? একটাবার কি ছেড়ে দেওয়া যায় না? মাকে নিয়ে বাঁচার সুযোগ দেওয়া যাবে না? এতই পাষাণ এই লোকগুলো। অবশ্য পাষাণ না হলে এতদিন ধরে এভাবে অত্যাচার করে। সে চেয়ারে বাঁধা অবস্থায় উপলব্ধি করল তার মাকে সে খুব ভালোবাসে। একটিবার মাকে জড়িয়ে ধরে চুমু খেতে চায়। মায়ের কোলে শুয়ে নিশ্চিন্তে চোখ দুটো বন্ধ করার তীব্র ইচ্ছে জাগল। সে আশা কি আদৌ পূরণ হবে? কারণ তার কোনো স্বপ্নই তো আবার পূরণ হয় না। জীবনে যাই মন থেকে চেয়েছে সেটাই অজান্তেই হারিয়ে গেছে, দূরে, অনেক দূরে। জীবনে শেষবারের মতো ইচ্ছে করলো মায়ের সে ভরসার হাতের আদর পেতে। সে কল্পনা করতে থাকে তার মায়ের মতো অসহায় নারী আর একটাও নেই। বাবা তাদেরকে পদে পদে ঠকিয়েছে, ভালো কাজে উৎসাহ না দিয়ে খারাপ কাজে লেলিয়ে দিয়েছে। এমনও বাবা হয়? অতীতের এক পক্ষীয় ভালোবাসার জন্য মানুষ এমনও করে? কই, সে তো করেনি। কখনো চায়নি সিরাতের কিছু হোক। তবে ভালোবাসার মানুষকে হারিয়ে সে ক্ষণিকের জন্য উন্মাদ হয়ে গেছিল। পুপির কথা মনে পড়ে সাফওয়ানের চোখ দুটো জ্বলে ওঠে। ইচ্ছে করে মাকে নিয়ে অনেক দূরে চলে যেতে, এত বছরের কষ্ট ভুলিয়ে দিতে। রায়হান আর আহাদ সেদিনের পর থেকে যত আঘাতই করুক না কেন তার গায়ে লাগে না। মনে হয় এসব মায়ের প্রতি বাবার অবহেলা অযত্নের থেকে বেশি কষ্ট নয়। একজন নারী দিন শেষে স্বামীর যত্ন, ভালোবাসা, আদর পেতে চায়, যা শাহিন খন্দকারের মাঝে ছিল না। তার মাকে কখনো স্ত্রীর মর্যাদা অধিকার দেয়নি, মিষ্টি করে দুটো কথাও বলেনি। সারাক্ষণ শুধু বাইরের দুনিয়ার রং তামাশায় সে বিভোর ছিল। মৃত্যুও তাকে সেখানেই নিয়ে গেছে। পরের দিন সকালে প্রমুখ দ্রুত রেডি হয়ে গাড়িতে উঠে সিরাত তার পিছু পিছু যায়। রাকিব চৌধুরী কাল রাতেই প্রমুখকে জানায় লাবণ্য আর লীনা খন্দকারের কথা। সিরাতের দেহটাও ঠিক নেই। সে ভাবনা অনুযায়ী আজ সিরাতকেও সাথে নিচ্ছে। হসপিটালে গিয়ে দু কাজ একসাথেই হয়ে যাবে। তারা কিছুক্ষণের মধ্যেই পৌঁছে গেল। রাকিব চৌধুরী করিডোরে বসা ছিল, তাদের দেখে দ্রুত হেঁটে আসে। সিরাতের সাথে অল্প কথা বলল। প্রমুখ তখন গম্ভীর কণ্ঠে বলল, মিসেস লিনার এখন কি অবস্থা? রাকিব চৌধুরী হতাশ সুরে উত্তর দিল, আইসিইউতে ভর্তি, ডক্টর শিওর হয়ে কিছুই বলতে পারছে না। প্রমুখ তাচ্ছিল্য হাসলো, বাঁকা হেসেই বলল, রাখে আল্লাহ মারিকে, যেমন কর্ম করেছে এখন থেকে তার ফল ভোগ করবে। তোমার লাইফ, আব্বু আম্মুর সংসার সব কিছু ওই মহিলা নিজ হাতে ধ্বংস করেছে। আল্লাহ তাকে এমনি এমনি ছেড়ে দেবে? নিজ চোখে নিজের পতন দেখে মরবে সে। রাকিব চৌধুরী কিছু বলার ভাষা খুঁজে পেল না। সে জানে লিনা আর কখনোই আগের মতো স্বাভাবিক হবে না। বেঁচে থাকলেও মরার মতোই বিছানায় শুয়ে বসে কাটাতে হবে। একটা মানুষের জীবন সেকেন্ডেরও ভরসা নেই। আল্লাহ চাইলেই সব হয়। রাকিব চৌধুরী ভেবেই নিয়েছে পাপের শাস্তির ফল পাচ্ছে লিনা। আজ দুপুরে জ্ঞান ফেরার কথা তার। সেই সময় বোঝা যাবে পরিস্থিতি জটিল নাকি স্বাভাবিক। তিনি চিন্তিত হয়ে পড়ল। একা সংসারের দুটো নারীকে কিভাবে সামলাবে সে? লাবণ্য এখনো ঠিক হয়নি। তার হৃদপুষ্ট শরীরটাকে ভয়াবহ অবস্থা, জীর্ণ শীর্ণ দেহে রুক্ষ মুখশ্রী। ডক্টর জানিয়েছে তার দেহে রক্তশূন্যতা ধরা পড়ে, সাথে অতিরিক্ত না খাওয়ায় ভবিষ্যতে কিডনির প্রবলেমও হওয়ার সম্ভাবনা ছিল। আর কিছুদিন এভাবে অনিয়ম খাওয়া দাওয়া করলেই
পরিস্থিতি হাতের বাইরে যেত, কারণ এত ছোট বয়সে অসুস্থ হওয়া ভালো লক্ষণ নয়। যেহেতু হসপিটালে আছেই, এতেই নিশ্চিন্ত তারও ট্রিটমেন্ট চলছে। এসব শুনে আরো ভেঙে পড়ে রাকিব চৌধুরী। তার মেয়েকে স্যালাইন আর ঘুমের ওষুধের মাঝে রাখছে ডক্টর, কারণ জেগে উঠলে মায়ের জন্য হাইপার হয়ে যায়, কেঁদে উঠে বারবার, পাগলামোও বেড়ে যায়, কাউকেই তোয়াক্কা করে না। সিরাতের কিছু টেস্ট করা হলো। রাকিব চৌধুরী একটু আগেই জানলো প্রমুখ বাবা হবে। এই খবর যেন তার কাছে অত্যন্ত কষ্টের মাঝেও এক টুকরো সুখের কারণ। হসপিটালে সকলের সামনে জাপটে ধরে প্রমুখকে, উৎফুল্ল কণ্ঠে বলল, তুই জীবনে অনেক সুখী হও। আমার জীবনের সব সুখ আল্লাহ তোর মাঝে ঢেলে দিক। স্ত্রী সন্তান নিয়ে ভালো থাক বাবা। আমি খুব ভালোবাসি তোকে, খুব খুশি হয়েছি আমি। সিরাতের চোখে অশ্রু চলে আসে। প্রমুখ ম্লান হাসে, রাকিব চৌধুরীর পিঠে হাত রেখে ছোট্ট করে বলল, দোয়া করো সকল অন্ধকার কুদৃষ্টি থেকে যেন আমার পরিবার সুরক্ষা থাকে। রাকিব চৌধুরী মাথা ঝাঁকায়, প্রমুখের মাথায় হাত বুলিয়ে দিল। সিরাত তাদের দৃশ্য দেখে হাতের উল্টো পিঠ দিয়ে চোখ মুছল, ঠোঁটে তার মিষ্টি হাসি। প্রমুখ তাকে ধরে নিয়ে যায় ভেতরে। টেস্ট শেষে সিরাতের কানে কানে বলল, তোমার পেটে কি সত্যি আমার বাচ্চা? সিরাতের কান গরম হয়ে যায়। সে চোখ খিচে শক্ত গলায় বলল, না, অন্য পরপুরুষের। প্রমুখ ঠোঁট টিপে হাসলো। আশেপাশে একবার চোখ বুলিয়ে সিরাতের গালে টুপ করে চুমু খায়। সিরাত লজ্জায় হকচকিয়ে ওঠে। বাম হাত তৎক্ষণাৎ গালে চলে গেল। সে চোরা চোখে চারপাশ দেখে রেগে তাকালো। প্রমুখ মুচকি মুচকি হেসে নিচু কণ্ঠে বলল, সিরাত বেবি, আমি কি সত্যি বাবা হচ্ছি? সিরাতের কান ঝাঁঝা করে ওঠে। লোকটা দিন দিন আরো নির্লজ্জ হচ্ছে। এটা কেমন কথা? সে বাবা হচ্ছে না তো কে হচ্ছে? পাশের বাসার কাশেম চাচা? যত সব। সে কটমট করেই বলল, না, আপনার বাবা হওয়ার প্রশ্নই ওঠে না। বাবা হচ্ছে আমার বেবির পাপা। প্রমুখ গাল ভরে হাসলো। এই হাসি সুখের, আনন্দের, শান্তির। কি যে প্রশান্তি লাগে আজকাল। অফিস কাজ সব বাদ দিয়ে সিরাতের পেটের দিকে তাকিয়ে থাকতে ইচ্ছা, চুমুতে চুমুতে ভরিয়ে দিতে ইচ্ছা হয়। যদিও কাল থেকে সারাক্ষণ জ্বালিয়েছে সিরাতকে, এখনো সুযোগ খুঁজছে সিরাতের পেটে কান লাগিয়ে বেবিকে জিজ্ঞেস করতে। হ্যাঁ, এই বাচ্চা, তোমার আব্বুর নাম কি বলো তো? প্রমুখ নাকি ইস্তিরাজ? তুমি কি আসলেই আমার বেবি নাকি এই দামড়ি মেয়ের? সিরাত মেয়েকে রাগ দেখিয়ে হেঁটে বের হচ্ছিল, তখনই প্রমুখ হনহনিয়ে তার পাশাপাশি দাঁড়িয়ে নিচু কণ্ঠে বলল, সিরাত, তোমার কি লজ্জা টজ্জা করছে না? সিরাত কপাল কুঁচকে তাকালো। লজ্জা করবে কেন? তবে আপনার মতো অসভ্য উল্টাপাল্টা কাজ করলে অবশ্যই লজ্জায় মাথা কাটা যাবেই। প্রমুখ গায়ে মাখল না, ফিসফিস করেই বলল, তুমি প্রেগনেন্ট, এটা সবাই জেনে যাচ্ছে। আমার বাচ্চা তোমার পেটে, আই মিন তুমি আমার বেবি নিজের পেটে নিয়ে ঘুরছো, তাহলে কি দাঁড়ালো? সিরাত হতবম্বের ন্যায় জানতে চায়। কি দাঁড়ালো? প্রমুখ কাচুমাচু করে বলল, সবাই তোমাকে দেখে হাসবে। বুঝে গেল আমাদের মধ্যে কিছু মিছু হয়েছে, যার দরুন তুমি আমার বেবি পেটে নিয়ে ঘুরছো। সিরাতের হাঁটা তৎক্ষণাৎ থেমে যায়। সারা দেহ শিউরে ওঠে, লজ্জায় চোখ বন্ধ করলো। তার এখন ইচ্ছে করছে এই লোকটার মুখে টেপ লাগিয়ে দিতে। অসভ্য নির্লজ্জ একটা লোক, লজ্জালি দিতে যে সর্বদা প্রস্তুত, একটুও চুপ থাকতে পারে না। প্রমুখ তার কাণ্ডে মজা পেল, শব্দ করেই হাসলো সে, আর একটু লজ্জা দিতেই বলল, আমি কি বুঝিয়েছি তুমি কি বুঝছো সিরাত, নাকি প্র্যাকটিক্যাল বুঝাবো? সিরাতের নাকের পাটা ফুলে ওঠে, কান দিয়ে গরম ধোঁয়া বেরোচ্ছে তার। সে কটমট করে তাকায়। প্রমুখের হাতে নিজের 5টা নখ দাবিয়ে দিয়ে চিবিয়ে চিবিয়ে বলল, মুখে লাগাম টানুন অসভ্য পুরুষ, নির্লজ্জ লোক একটা। যা নয় তাই বলছেন, এটা হসপিটাল, ভুলে যাবেন না। সে কথাই বলে তৎক্ষণাৎ হনহনিয়ে দূরে চলে গেল। প্রমুখের হাসি থামছেই না। সে হাতে খামচির দিকে তাকিয়ে ফোঁস করে নিঃশ্বাস ফেলল। এই রাক্ষস কখনোই ভালো হবে না, আজীবন কামড়া কামড়ি খামচা খামচি করেই যাবে। প্রমুখ লীনা খন্দকারকে দেখতে না গেলেও সিরাত গেল। কিছুক্ষণ বসে থেকে বেরিয়ে আসে, উপলব্ধি করলো লাবণ্যের মনের অবস্থা। এটা তার মতোই কষ্টে আছে। মা না থাকলে কেমন লাগে তাদের মতো মানুষের থেকে ভালো কে জানে। লাবণ্যর জায়গায় সে থাকলেও ঠিক এমনই পাগলামো করত। অবুঝ মেয়েটা তো জানেই না তার মায়ের কৃত্তিকালা। যখন জানবে তখন কি করবে? স্বাভাবিক থাকবে তো? সে তো একজন বেস্ট মা হিসেবেই জানে। সিরাত দীর্ঘশ্বাস ফেলে। লাবণ্যর কেবিনে তারা 3জনই দাঁড়িয়ে। প্রমুখ বেডে বসে লাবণ্যর মাথায় হাত বুলিয়ে দিল।
কালি পড়ে যাওয়া চোখের দিকে তাকিয়ে আফসোস করে সে। সিরাতের মুখটা থমথমে, তার মনেও অনেক কষ্ট। ভেবে নিল বাসায় গিয়ে প্রমুখের সাথে কথা বলবে। এভাবে কখনোই কোনো সমস্যার সমাধান হয় না। সে লাবণ্যর মুখে আদর করে বলল। মামা, লাবণ্য ভালো হবে কি করলে? রাকিব চৌধুরী চোখের পানি মুছে তপ্ত শ্বাস ফেলে, প্রমুখের দিকে এক নজর তাকিয়ে বলল। লাবণ্য আমাকেও মানছে না, ওর মাকে ভীষণ ভালোবাসতো। জীবনের সব সময় মায়ের আদরে আহ্লাদি হয়েছে, যখন যা চেয়েছে তাই পেয়েছে সে। মাকে ছাড়া এক বন্ধুও ভাবতে পারে না, আর আমাকেও নিজের ফ্রেন্ডের মতো ভালোবাসতো, এখন তাও মানছে না। প্রমুখ চোখ মুখ শক্ত করে বলল। মেয়েটার উপর দিয়ে অনেক ঝড় যাচ্ছে, এই ছোট বয়সে এত কিছু নিতে পারছে না। তুমি ওকে সময় দাও, নিজেকে স্বাভাবিক করতে দাও। রাকিব চৌধুরী বলল। এটা হয়তো বাকি জীবনও সম্ভব নয়। প্রিয়জন বলতে মা বাবা, মামা আর সাফওয়ানকেই মেনেছে সে। এখন আমি ছাড়া কেউ নেই, তার মাঝে আমাকেও মানছে না, কি করব আমি? প্রমুখ কোনো উত্তর দিতে পারল না। হঠাৎই রাকিব চৌধুরী তার হাত ধরে কান্না করে দিলেন। অনুনয় সুরে আকতি মিনতি করে বলল। আমার বাবা, তুই একটু দয়া দেখা। লাবণ্যকে এখন শুধু সাফওয়ানই সামলাতে পারবে। দুনিয়ার আর কারোর সাত দিনাই লাবণ্যকে কন্ট্রোল করার। আমি তোর পায়ে বলছি, তবুও তুই সাফওয়ানকে ক্ষমা কর, আর কষ্ট দিস না। ছেলেটা বাপের হাতে নষ্ট হয়েছে, অথচ নিজ ইচ্ছায় একটাও খুন করেনি। তুই ভেবে দেখ, আমি জানি উপরে যতই শক্ত দেখাস না কেন, তুই অনেক নরম মনের ছেলে। অনেক তো হলো শত্রু শত্রু খেলা, এবার তো ছেড়ে দে, আমার মেয়ের জন্য হলেও। তুই আমার কথা রাখ, চোখ মেলে দেখ, তোর বোন অসুস্থ হয়ে শুয়ে আছে, একটু উদার হ। সাফওয়ান এতদিন হয়তো বুঝতে পেরেছে, তুই কি জানিস না মানুষকে ক্ষমা করাও মহৎ গুণ। এত বছরে নিজ হাতে অনেক পাপ ঘাড়ে নিয়েছিস, আজ একটি ভালো কাজ করে একটু পাপের বোঝা কমা। আল্লাহও কিন্তু শত খারাপ কাজের পরেও ক্ষমা চাইলে মাফ করেন। আমি জানি তুইও পারবি অতীত ভুলে সুখে থাকতে। প্রমুখ চুপ করে শুনল, তার চোখ দুটো জ্বলে ওঠে। সে বেরিয়ে যেতে রাকিব চৌধুরী উচ্চস্বরে বলল। বাবা, আমি কথা দিচ্ছি সাফওয়ান আর কখনোই দেশে থাকবে না। আর লাবণ্য সহ সবাইকে সিঙ্গাপুর পাঠিয়ে দিব। তুই যদি চাস তাহলে ওরা থাকবে না দেশে, তবুও একটু দয়া করে ছেড়ে দে, আমার মেয়েকে বাঁচা। শুনে রাখ, আমার মেয়ের কিছু হলে তোকে ছাড়বো না আমি। সাফওয়ান খুনি হলে তোর তার থেকেও বড় খুনি। তার মতোই তুই নিজেও অনেক সন্তানকে এতিম করেছিস, তাহলে সে কেন একা শাস্তি পাচ্ছে? তুই তো একই ঘাটের মাঝি, হিসাব বরাবর হওয়া উচিত। তৎক্ষণাৎ প্রমুখের পাজোড়া থেমে যায়। পেছন ঘুরে তাকিয়ে দেখলো এক বাবার কান্না, যিনি মেয়ের জন্য আরেক মায়ের ছেলেকে হুমকি দিচ্ছে। মনে সব কথা উগরে দিল। প্রমুখের বুকের বাঁ পাশে চিনচিন ব্যথা অনুভব হলো। সে মুহূর্তে পা চালিয়ে দ্রুত বাইরে চলে যায়। সিরাতও উঠে দাঁড়ায়। রাকিব চৌধুরীকে সে বলল। প্লিজ মামা, আপনি কাঁদবেন না, লাবণ্যর খেয়াল রাখুন, আমি আবার আসবো। রাকিব চৌধুরী হতাশ চোখে সিরাতের হাত নিজের মুঠোয় নিল, অসহায় কণ্ঠে বলল। তুমি একবার বুঝিয়ে দেখো মা, আমার বিশ্বাস একমাত্র তোমার কথাই প্রমুখ শুনবে। একটিবার বলো, জীবনে অত কম মানুষ মারেনি, কই তারা তো প্রতিশোধ চায়নি, তবে ওর কেন প্রতিশোধ নিতে হবে? জীবন তো একটাই, এত প্রাণ ঝরানোর কী দরকার? দেশে কি আইন নাই? আমি জানি তোমার মাকে মেরেছে, এটাও শুনেছি, ও চিনতই না তাকে। তাছাড়া তোমাকে পাওয়ার জন্যই খুন করেছে। শাইন বলেছিল যদি মারে তবে তোমাকে ওর কাছে পৌঁছে দিবে, কিন্তু নিজের বাপের চালাকি সে বোঝেনি। এখন তুমি বলো, সাফওয়ান কতটা ভালোবাসে এমন কাজ করে? সিরাত প্রতিটি কথা শুনলো মন দিয়ে। সত্যিই তার কথাগুলো। সাফওয়ান না জেনে মেরেছে, কিন্তু মানুষ খুন করাও পাপ। তবে তাকে সেই কাঠগড়ায় দাঁড় করালে প্রমুখকেও করাতে হবে, কারণ দুজনেই একই নৌকার মাঝি। ভুল দুজনের মধ্যেই আছে। যদি সাফওয়ান শাস্তি পায়, তবে প্রমুখেরও পাওয়া উচিত। কিন্তু সে কোনোদিনও চাইবে না প্রমুখেরই কিছু হোক। তাহলে কি লাবণ্যরও তেমন কষ্ট হচ্ছে? সিরাত উপলব্ধি করলো মেয়েটার কষ্ট। যদি প্রমুখের বেঁচে থাকার অধিকার থাকে, সাফওয়ানেরও আছে। তাছাড়া তার মায়ের মৃত্যু হয়তো ওরকম ভাবেই ছিল। সাফওয়ান না মারলেও অন্যভাবেই মরতে পারত, কারণ কেউ চিরস্থায়ী নয়। এটাও সত্যি, সাফওয়ান আসলেই তাকে অনেক ভালোবাসতো। সে অনুভূতি কখনোই মিথ্যে নয়। তাছাড়া এখন যদি লাবণ্যকে পেয়ে সুখে থাকে, তাহলে থাকুক না, লাবণ্য একটা সুস্থ জীবন পাক। আহারে,